আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্ট্রেংথ, কন্ডিশনিং এবং ফিটনেস নিয়ে বেশ কিছু ডিসকাস আমরা করেছিলাম। তো ওটার ধারাবাহিকতা অনুযায়ী আমরা বলেছিলাম যে আমরা আস্তে আস্তে একটা একটা করে বিভিন্ন রকমভাবে আমরা আরও ভেঙে 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 আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সো সেই প্রেক্ষাপট থেকে আজকে আমরা স্ট্রেংথ, পাওয়ার নিয়ে বেশ কিছু কাজ করব এবং মূলত পেস বোলারদেরকে নিয়ে আমরা আজকে ডিসকাস করতে চাচ্ছি যে একটা পেস বোলার কিন্তু ফিটনেসটা কতখানি ইম্পর্টেন্ট, ওদের প্রত্যেকটা সেক্টরে যে আমাদেরকে ফিটনেস নিয়ে কনসার্ন থাকতে হয়, সেই বিষয়ে আমাদের মাঝে রেমন ভাই আজকে আপনাদেরকে বেশ কিছু সাজেশন দিবেন। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং ফর ফাস্ট বোলার। তো আজকে এইখানে একটা জিনিস আপনাদেরকে বলি যে ব্যাটসম্যান যারা আছে তাদের কিছু কিছু জিনিস আছে আলাদাভাবে করতে হয়। এছাড়া বাকি কাজগুলো যদি পেস বোলার কাজগুলো ফলো করে এতে কিন্তু ক্ষতি হবে না, বরঞ্চ তার ফিটনেসটা আরও ইমপ্রুভ হবে। তো এইখানে আমি একটু কিছু জিনিস দেখাই যে ফাস্ট বোলারদের যদি আমরা স্ট্রেংথ ডেভেলপ করতে চাই, স্ট্রেংথ বা পাওয়ার রেগুলার ডেভেলপ করতে চাই এবং কন্ডিশনিংটাও যেন অনেক সুন্দর হয়, তার জন্য আমাদের সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে স্ট্রেংথ অ্যান্ড পাওয়ারের, এটার জন্য আমাদের কিছু কাজ আছে। তো কাজের মধ্যে প্রথমে যেটা পড়ে ওয়ার্ম আপ। তো ওয়ার্ম আপের মধ্যে আমাদের সমস্যা হয় যেটা যে আমরা কি করি যে কিছু কিছু কাজ করলাম বা আমাদের যে মাসেলটা নিয়ে আজকে স্ট্রেংথের কাজ করব ওই কয়েকটা মাসেল নিয়ে কাজ করলাম, আর কোনো মাসেল নিয়ে কাজ করলাম না, ছেড়ে দিলাম। যেমন আমি চেস্ট প্রেস করব আজকে বা বেঞ্চ প্রেস, চেস্টের কাজ, পেক্টোরিয়ালস মাসেলের কাজ। তো আমরা কি করি, জাস্ট পেক্টোরিয়ালসের জন্য আমরা মিনিমাম ওয়েট নিয়ে আগে কয়েকটা করলাম, দেন আমরা হেভি ওয়েটে গেলাম বা যেটা আমাদের টার্গেট থাকে সেটা করলাম। তো এই পেক্টোরিয়ালস আমাদের চেস্ট মাসেলের কাজ করলেও আমাদের কিন্তু অ্যারাউন্ড আরও যে সেকেন্ডারি মাসেল আছে, ইনভলভমেন্ট আছে এইখানে, সেগুলোর কিন্তু আমরা ইগনোর করি। তো যেটার কারণে হয় কি আমাদের ইনজুরির দিকে আমরা আমাদের মাসেল ইনফ্লামেশনটা তৈরি হয় এবং কি ইনজুরির দিকে হয়, এই কাজ করতে গিয়েও ইনজুরি হওয়ার সম্ভাবনাটা তখন দেখা দেয়। তো এই ক্ষেত্রে আমরা করতে পারি যে আমরা স্পেসিফিক যে মাসেল নিয়ে কাজ করব, যদি আমাদের আপার বডির কাজ থাকে বা লোয়ার বডির কাজ থাকে, সেই মাসেলগুলোকে প্রায়োরিটি দিয়ে আমরা ফুল বডির কাজটাই করব। তো এইখানে আমরা রেসিস্ট্যান্ট ব্যান্ড নিয়ে কাজ করতে পারি। আরেকটা জিনিস, রেসিস্ট্যান্ট ব্যান্ডের কাজ করার আগে, কারণ রেসিস্ট্যান্ট এটাও কিন্তু লেখা থাকে এলবি বা এত কেজি ওয়েট নেওয়ার মতন এবিলিটি আছে এই ফিতাটার বা এই রাবারের, তার মানে ওইটা একটা রেসিস্ট্যান্ট ব্যান্ডের কিন্তু বিভিন্ন রকমের সাইজ আছে, সেটার বিষয়ে ভাই বলছেন। হ্যাঁ হ্যাঁ, হেভি, লাইট, ডিপ এরকম থাকে। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে যে ফ্রি হ্যান্ড কিছু আগে করে দেন আমাদের রেসিস্ট্যান্টটা হাতে নিয়ে কাজ করতে হবে, কারণ ওইটাও কিন্তু একটা রেসিস্ট্যান্স। ওয়ার্ম আপ আমরা এখানে রেসিস্ট্যান্ট ব্যান্ডের মাধ্যমে করতে পারি, আমাদের ফোম রোলিং এর মাধ্যমে করতে পারি, আরো যে ডাইনামিক স্ট্রেচিং গুলো আছে, মেডিসিন বলের বিভিন্ন আইটেম নিয়ে কাজ করতে পারি। তারপরে এখানে ওভারঅল থাকে, ব্যালেন্স বল থাকে এবং কি আমরা ওভারঅল একটা ফুল বডি স্ট্রেচিং এর মাধ্যমে এই কাজগুলো করতে পারি। এখানে আমরা কিছু কার্ডিওর কাজ রাখতে পারি, যেমন জাম্পিং জ্যাক্স রাখতে পারি, তারপরে হাই নিজ, পরে বাট কিক, এগুলা দিয়ে আমরা একটা ওয়ার্ম আপ করে আমরা একটু ফাস্ট রান করলাম। আমাদের বাংলাদেশের অনেক প্রফেশনাল প্লেয়ারই আমরা এটা মাঝে মধ্যে স্কিপ করে যাই, আর অনেকে মফস্বল শহরের ম্যাক্সিমাম বলাররা কিন্তু আমরা ধরতে গেলে কিছুই করি না। এটা জাস্ট আমরা মাঠে নামি, অনেকে যারা খ্যাপ খেলতে যায় মাঠে নামি, জাস্ট একটু হাত এরকম এরকম করে আমরা মাঠে নেমে যাই। তো এই জিনিসটা কিন্তু এফেক্ট করতে পারে আপনার ইন ফিউচার লাইফের জন্য, কারণ একজন পেস বোলার আপনার বডি থেকে কয়েক গুণ বেশি লোড আপনি নিচ্ছেন। আপনি কয়েক গুণ বেশি লোড নেওয়ার জন্য আপনি সেরকম পোটেনশিয়ালিটি অ্যাক্টিভিটি যদি আপনি না করেন, ইনজুরি হওয়ার চান্সটা খুব ডেফিনেটলি। ওভারঅল এগুলো কিন্তু যে খুব মেজর কোনো কিছু তা না, কিন্তু এই জিনিসগুলো যখন আমরা স্কিপ করব তখন এগুলো আপনি হয়তো বা একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন কিছু হবে না, হ্যাঁ, যে কোনো এই 15-20 দিনের মধ্যে যে কোনো একদিন যে ছোট্ট একটা বাসায় দেখা গেল চলতে গিয়ে আপনি দোষ দিবেন যে বাসায় আমি উস্তা খেয়ে আসলে ব্যথাটা পাইছি, অ্যাকচুয়ালি এটা কিন্তু আপনি আগে থেকে নিয়ে আসছেন, এটা লং টাইম আপনি যে ইনডিসিপ্লিন লাইফটা লিড করছেন ওটার ফল হচ্ছে ওইটা। ডেফিনেটলি। তো তারপরে যেটা আছে, আমরা ওয়ার্ম আপ শেষ করে আমাদের স্পিড ট্রেনিং এর মধ্যে যেতে হবে। আমরা স্ট্রেংথ তো ডেভেলপ, আমরা মোটামুটি আমাদের বিভিন্ন কাজের মাধ্যমে স্ট্রেংথ ডেভেলপ করলাম। আমরা এখানে স্পিডের জন্য আমরা যেটা রাখতে পারি, স্প্রিন্ট টানতে পারি। স্পিডের মধ্যে আমরা অ্যাক্সেলারেশন রাখতে পারি। পেস বোলারদের কিন্তু অ্যাক্সেলারেশন ট্রেনিংটা খুবই ইম্পর্টেন্ট, কারণ সে যখন রান আপ নিবে তার রানিং এর গতিটা, তার রানিং এর গতির উপর তার বল একটা ভালো একটা বল ডিপেন্ড করে, এবং এই জিনিসটা তখনই ভালো হবে তার অ্যাক্সেলারেশন যখন ভালো হবে। তো এই অ্যাক্সেলারেশন ভালো করার জন্য এখানে আমি লিখিনি, অ্যাক্সেলারেশনের জন্য আপনারা যেটা করতে পারেন, আপনারা হিল স্প্রিন্ট করতে পারেন, বিভিন্ন মার্কার দিয়ে আপনারা রানিং
থেকে স্প্রিন্ট টানতে পারেন, জগিং করে আপনার স্প্রিন্ট যতটুকু তুলতে পারেন এটা, বা বিভিন্ন মাল্টিপল ডিরেকশনও আপনি চেঞ্জ করেও আপনি এই অ্যাক্সেলারেশনের কাজগুলো করতে পারেন। তারপরে যেটা আমাদের আছে কোর। কোর একটা মেজর পয়েন্ট আমাদের, কিন্তু আসলে একজন পেস বোলারের কোর এটা একটা বেসমেন্ট। এছাড়া আমাদের পেস বোলারদের মেজর আমাদের আপার বডি লোয়ার বডি ধরে রাখে আমাদের কোর একদম সম্পূর্ণটা। এক্স্যাক্টলি। তো পেস বোলারদের কিন্তু এই চেস্টের মাসল থেকে শুরু করে রোটেটর কাফ মাসল, শোল্ডার যেটা আমাদের ওভারঅল, এবং লোয়ার বডি, হ্যাঁ লোয়ার বডি ম্যান্ডেটরি। তারপরে আমাদের অনেকে ভাবে যে পেস বোলাররা বাইসেপ ট্রাইসেপ এগুলোর কাজ করতে পারবে না। তো আপনার রোটেটর কাপ, আপনার শোল্ডার এই যে মাসল অ্যারাউন্ড যে মাসলগুলো আছে রোটেটর কাপে, যে ফ্রন্ট, মিডল, রিয়ার ডেল, এগুলো সব কিছুরই কিন্তু আপনার স্ট্রেংথ ডেভেলপ করতে হবে। তা না হলে আপনার কিন্তু এখানে তবে এই ক্রিকেটারদের মতন করতে হবে, বডি বিল্ডারদের মতন না। এক্স্যাক্টলি। কারণ বডি বিল্ডার অনেকে জিম করতে যে কিন্তু কোনো ধারণা না থাকলে আপনি ভুলভাল কিন্তু জিম করতে পারেন। তার মানে এইখানে আমাদের যে কাজটা করতে হবে, কোর বেসমেন্ট এটা ঠিক রেখে প্রায়োরিটি রাখতে হবে। এবং আমরা অনেক সময় রানিং এর পরে কোরের কাজ করি, স্ট্রেংথের কাজের পরে কোরের কাজ করি, এই জিনিসটা করলে হবে না। এটারে প্রায়োরিটি দিতে হবে আলাদা, এটাও একটা মাসল, এটাকে আলাদাভাবে প্রায়োরিটি দিয়ে স্ট্রেংথের কাজ করতে হবে। এর জন্য সপ্তাহে 1-2 থেকে 3 দিন আলাদাভাবে আগে করে তারপর আপনি ম্যাক্সিমাম দিন এটা করা যেতে পারে, এটা কোনো ইয়া নেই। তারপরে আপনার দেখেন এইখানে শোল্ডারের স্ট্রেচিং এর কথা আমি যেটা বললাম, যে স্ট্রেংথের কাজের কথা। শোল্ডার আমাদের এমন একটা পেস বোলারদের, এটার শুধু স্ট্রেংথ ডেভেলপ করলে হবে না, এটার মোবিলিটিটা, রোটেটর কাপের মোবিলিটিটা ভালো রাখতে হবে। আদারওয়াইজ আপনার স্ট্রেংথ ডেভেলপ হলো, কিন্তু আপনার যদি মোবিলিটিটা ভালো না হয়, আপনার বোলিং, আপনার এইটা যদি সার্কেলটা আপনি যদি সুন্দর না হয় বা স্মুথ না হয়, তাহলে বল কিন্তু ফাস্ট হবে না, বা গতি কিন্তু তার বৃদ্ধি করতে পারবে না, ইভেন অ্যাকুরেসিটাও ভালো হবে না। তো এর জন্য এই জিনিসটা খুব দরকার। দেন আমরা যখন বেসিক একটা জিনিস তৈরি করব, আমরা কিন্তু তখন প্লায়োমেট্রিক বা ব্যালিস্টিক ট্রেনিংয়ে যেতে পারি। তখন যেমন একজন পেস বোলারে কখন প্লায়োমেট্রিক ট্রেনিংটা দরকার হয়, কোন সময়টাতে আমরা যখন রান আপ, যেমন অ্যাক্সেলারেশন ভালো করে আমরা রান আপটা সুন্দর করলাম, করে যখন আমরা জাম্প করে করলাম, তখনই আমাদের প্লায়োমেট্রিকের কাজটা শুরু হয়। তার মানে আমাদের এই জাম্পিং এর সময় প্লায়োমেট্রিক পাওয়ার যদি না থাকে, তাহলে ওইখানে ইনজুরিতে একজন ভালো বোলার অনেকদিন ভালো বল করছে, একটা সুন্দর পেসে বল করছে, বাট তার পেসটা বাড়ছে না। তার পেসটা তখন আমাদের মনে হয় যে তার পেস যদি আমার 2 কিলোমিটার 5 কিলোমিটার বাড়ার জন্য আমাকে কিছু স্পেশাল কিছু কাজ করতে হবে। সেই কাজের জন্য কি আমি প্লায়োমেট্রিক বা ব্যালিস্টিক ডেফিনেটলি অনেক ইম্পর্টেন্ট আমাদের। তখন আগে দেখতে হবে তার স্ট্রেংথ লেভেলটা কেমন। স্ট্রেংথ লেভেল যদি মোটামুটি ভালো থাকে, তাহলে ডিরেক্ট সপ্তাহে 1 থেকে 2 দিন আর কি খুব সুন্দর করে প্লায়োমেট্রিক ট্রেনিং আলাদাভাবে করে, আর ফুল বডি ট্রেনিং এর সাথে সপ্তাহে 2 থেকে 3 দিন আমরা 2-1টা এক্সারসাইজ প্লায়োমেট্রিক বা ব্যালিস্টিক যদি অ্যাড করি, হ্যাঁ, আর তার রান আপ, বিশেষ করে রান আপ টেকনিকের উপর বোলিং এর পেসটা কিন্তু অনেকটা নির্ভর করে। রান আপ টেকনিকটা যদি ভালো না হয়, তো এর জন্য লিনার লাইন টেনে বোলিং করার, রান আপ নেওয়ার একটা প্র্যাকটিস করতে হবে। সাথে ওই যে জাম্পিং এর যে জিনিসটা, এই জায়গায় যদি ল্যান্ডিংটা বা ফলো থ্রোটা যদি সুন্দর স্মুথলি না যায়, তাহলে তার বোলিং এর কিন্তু বুঝতে হবে যে স্পিড বাড়বে না। তো এই জিনিসগুলো যদি সে ভালো করে, এর জন্য কিন্তু এই যে প্লায়োমেট্রিকের জন্য আমরা বিভিন্ন জাম্পিং এক্সারসাইজ, ওগুলো আমরা দেখাবো সিঙ্গেল আপ ইনশাআল্লাহ প্র্যাকটিক্যালি দেখাবো। তো এই হলো আজকে যে মোটামুটি। তারপর কন্ডিশনিং এর জন্য আমরা কিছু কাজ রাখতে পারি, যেমন পেস বোলারদের, তাদের যেন লং টাইম মাঠে থাকতে পারে। যেমন একজন টেস্ট বোলারের কিন্তু, টেস্ট প্লেয়ার যে, তাকে কিন্তু লং টাইম বোলিং করতে হয়। দেখা গেল যে তার আনুমানিক একটা ম্যাচে 30-35 ওভার্স করতে হবে। একটা সময় তার স্পেল কিন্তু 5-6 ওভার হয় না, মাঝে মধ্যে কিন্তু 10 ওভারের উপরে যায়, 12 ওভার 14 ওভার 17 ওভার হয়। 7 নাম্বার ওভার করলাম বা 6 নাম্বার ওভার করলাম, ওখানে 2 উইকেট পাইলাম, তখন ক্যাপ্টেন তো চাইবে আমাকে আরো 2টা। তখন একটা ম্যাচের টার্নিং পয়েন্টে কিন্তু তাকে স্পেল বড় করতে হয়। সেই সময় এই যে একটা ল্যাক অফ সাস্টেইন করতে হলে তাকে তার এন্ডুরেন্স, কিন্তু ল্যাক অফ এনার্জি চলে আসবে, এবং তখন ওই ল্যাক অফ এনার্জিকে আপনি রিজেনারেট করার জন্য আমার এই এক্সারসাইজগুলো, এই জিনিসটা, এই কন্ডিশনিং এক্সারসাইজ তখন দরকার আছে, ওগুলো আমরা দেখাবো ইনশাআল্লাহ। তো এগুলোর পরে সুন্দর যে জিনিসটা করতে হবে, সেটা হলো কুল ডাউন বা স্ট্রেচিং। হ্যাঁ, আর এটা অবশ্যই স্ট্যাটিক। আর এইখানে আমরা করিও মাঝে মধ্যে আমরা কুল ডাউন এক্সারসাইজ বসে একটু কোন রকম এই যে ধরলাম 1 2 3 4 সেকেন্ড আর কি। আমার যদি ফুল বডিতে 10 থেকে 12টা স্ট্রেচিং আমি 15 সেকেন্ড করে করি, কত সময় লাগতেছে? 5 মিনিটের বেশি লাগবে না।
তাহলে আমরা এই 5 মিনিট সারাক্ষণ আমরা 2-3 ঘন্টা যে কাজ করলাম এই 5 মিনিটে কিন্তু সেটার অনেকটা রিকভারি হ্যাঁ, আমার সারা দিনের কাজের একটা সুন্দর সমাপ্তি হইতেছে এই কুল কুল ডাউন স্ট্রেচিং এক্সারসাইজ, কিন্তু যেটা আমরা ম্যাক্সিমাম একদম আমি দেখছি ফার্স্ট ক্লাস প্লেয়ারদের মধ্যেও এই প্রবণতা আছে, তাহলে তৃণমূল একাডেমি প্লেয়ারদের তো এটা অবশ্যই হবে। তবে আপনারা যারা দেখছেন এটা অবশ্যই খেয়াল রাখবেন, কুল ডাউন খুবই ইফেক্টিভ একটা জিনিস। আফটার ওয়ার্কআউট আপনার কাজ যতটুকু করেন না করেন, আপনি যদি 2-3 ঘন্টা মাঠেও থাকেন তারপরেও স্ট্রেচিং বা কুল ডাউন এক্সারসাইজটা করে যাবেন। আর এটা মিনিমাম 15 থেকে 20 সেকেন্ড আপনি এক একটা এক্সারসাইজ হোল্ড করে করবেন, তাহলে আপনার এটা পরিপূর্ণতাটা পাবে। তো এটা ছিল আজকে মোটামুটি। তো আসলে প্র্যাকটিক্যালি এগুলা না দেখালে আপনারা আরো বুঝবেন না, আরো সুন্দর করে বুঝবেন তখন ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিক্যালি দেখাবো। আমরা এইগুলো সবকিছু নিয়ে পার্ট বাই পার্ট আপনাদের কাছে সব ইনফরমেশন পৌঁছাই দিব ইনশাআল্লাহ। ছোট্ট আরেকটা কথা, এই যে কাজগুলা এগুলার উপরে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হলো ফুড। তো ফুড এবং স্লিপ এগুলা কিভাবে কম্বিনেশন করবেন এটা নিয়েও ইনশাআল্লাহ আমরা রিকভারি নিয়ে আলাদা একটা সেশন করব আমরা। থ্যাংক ইউ সো মাচ দর্শক। আমার কাছে মনে হয় এটা থিওরিটিক্যাল ইস্যুস, বাট আপনারা এটা একটু গুরুত্ব সহকারে আপনারা এটা দেখবেন। আমার বিশ্বাস এই জিনিসগুলো আপনি মেনটেন করলে ডেফিনেটলি আপনি একজন পরিণত প্লেয়ার হইতে পারবেন, আমার এইটুক আশ্বাস বা আমার এইটুক বিশ্বাস। কারণ এই জিনিসগুলো আমরা বছরের পর বছর অনেক প্লেয়ারদেরকে অ্যাপ্লাই করে আসছি এবং তারা সেই অ্যাপ্লাই করার পরই কিন্তু আমাদের মাঝে আজকে বড় বড় তারকা হয়ে আমাদের সামনে আসছেন। আপনারা শুধু তারকা হতে দেখেন, কিন্তু তারকা হওয়ার পিছনে যে আসলে কত রকমের পরিশ্রম থাকে এবং কত রকমের ডিসিপ্লিন থাকে এগুলোর মাধ্যমেই সেটা আছে। বিশ্বাস করি আপনারা এটা মনোযোগ সহকারে দেখবেন এবং এটার প্রত্যেকটা ইম্পর্টেন্সই আপনারা গুরুত্ব সহকারে আপনারা দেখবেন। আশা করি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।